সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাস আমরা এই যে মাল্টি স্টেপ প্রগ্রেস ইন্ডিকেটর যে প্রগ্রেস বার, তো এই বিষয়টা কিভাবে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে কমপ্লিট করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করুন যে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এরকম যে টাস্কের বিষয় থাকে যে এই পেজটা কমপ্লিট করে নেক্সট বাটনে ক্লিক করুন, এগিয়ে যান। তো এই টাইপের ডিজাইন কিন্তু মানে থাকে, তাই না? তো আমরা কি করি, নেক্সট বাটনে ক্লিক করে করে এখানে 2 নাম্বার যে অপশনটা থাকবে সেখানে টাস্ক কমপ্লিট করে আবার ক্লিক করব, 3 নাম্বার অপশনে চলে আসব। এইভাবে কিন্তু এক এক করে আমরা এগিয়ে যাই, তাই না? তো এই ডিজাইনটাই আমি এখানে একদম সিম্পল কোড, মানে সিম্পল যেই ডিজাইনটা রাখার চেষ্টা করেছি। এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে লজিক। যখনই 4 নাম্বার অপশন মানে সর্বশেষ অপশনে চলে আসবে তখন আর এখানে আর ক্লিক কিন্তু হচ্ছে না, মানে কোনো কিছুই হচ্ছে না। এটা কিন্তু এখন কার্সর ডিসেবল যে বিষয়টা এটা কিন্তু দেখাচ্ছে, তাই না? আবার প্রিভিয়াস ক্লিক করতে করতে যখন আমরা প্রথম যেই টাস্কে থাকবো তখন কিন্তু আর প্রিভিয়াসে আর যাচ্ছে না, তার মানে এখানে আর সামনে কিছু নাই, এই জন্যই কিন্তু এটা এইরকম। আর যখন শেষে যাবে, শেষে আর কিছু নেই, এই জন্য কিন্তু এটা এইরকম, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা কি করব, একটু ওভারভিউ নিয়ে নিলাম। এখন আমরা সরাসরি কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখব। এই হচ্ছে আমাদের কোড এডিটর, একটু বড় করে নেই। আচ্ছা, এখন চাইলে আমরা লাইভ সার্ভারটাকে এক পাশে আনি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার, এক পাশে চলে আসছে। এখন এটার ডিজাইনটা এরকম আছে কেন, যে আমরা CSS এর মধ্যে কিছু কোড, সামান্য কিছু কোড বডির মধ্যে আমরা কমপ্লিট করে রেখেছি। আর রোড এলিমেন্টের মধ্যে দুইটা কালার, আমরা জাস্ট এখানে দুইটা কালার দুইটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, এই তো স্টোর করে রাখলাম রুটের মধ্যে, তাই না? এ হচ্ছে একটা ব্লুইশ টাইপের কালার, আর এই হচ্ছে ডার্ক কালার। ওকে, তাহলে চলুন আমরা জেএস ফাইলটা আপাতত এমটি দেখছি। আচ্ছা, তাহলে এবার আমরা বিসমিল্লাহ বলে কন্টেইনার একটা নিয়ে নেই। এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা প্রথমেই চাইল্ড হিসাবে একটা প্রগ্রেসের জন্য একটা কন্টেইনার নিব। তাহলে এই হচ্ছে প্রগ্রেস কন্টেইনার। ক্লাস নেম যেভাবে খুশি, যেভাবে সুবিধা হবে সেইভাবে নেবেন। এখন আমাদের একটা প্রগ্রেস লাগবে যেটা লাইনের মতো ইফেক্ট দিবে। তো সেটার জন্য একটা ক্লাস নেম নেই, যে এখানে নিচের সারিতে চলে আসি, তার ক্লাস নেমটা প্রগ্রেস রাখি। প্রগ্রেস কন্টেইনারের মধ্যে প্রগ্রেস রাখছি, এটা হচ্ছে প্রগ্রেস। চাইলে একটা আইডিও নিতে পারি, এই হচ্ছে আইডি, তার নামটাও প্রগ্রেস রাখি। এই হচ্ছে প্রগ্রেস নামে আইডি এবং ক্লাস। আচ্ছা, এটা কিন্তু এক লাইনে শেষ। কেন? যে এই যেই প্রগ্রেসটা সেই লাইনের মতো এইভাবে যাবে। প্রথমে আমরা যে বিষয়টা দেখলাম যে বৃত্তের সার্কেল থেকে সার্কেল থেকে কি হয়, একটা প্রগ্রেস লাইন। আচ্ছা, এখানে আবার চলে আসি, কেন কি করছি যদি না বুঝেন তাহলে তো এক্সপ্লেন করতেই হবে। এখানে লক্ষ্য করুন, আমরা এখানে সার্কেল দেখছি 4টা, তাই না? 1 2 3 4, কিন্তু প্রগ্রেস, এখানে কিন্তু প্রগ্রেসটা হবে কি, এই যে এক বৃত্ত থেকে আরেক বৃত্তে যাওয়ার জন্য একটা ইফেক্ট যে দিচ্ছে, তাই না? এটাই হচ্ছে আমাদের প্রগ্রেস। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এখানে প্রগ্রেস যেহেতু আমাদের রেডি, এখন আমাদের কি লাগবে, সার্কেল। তাহলে আমরা এই হচ্ছে একটা সার্কেল। এটার যে ক্লাস নেম তো আমরা নিলাম। এখন 1, যেহেতু প্রথমটা থাকবে 1, তারপরে 2 3 4, 4টা, তাই না? তাহলে এ হচ্ছে 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 4। আমরা 4টা কি করলাম, সার্কেল নিলাম। ওকে, এখন প্রথম যে সার্কেলটা থাকবে সে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকবে, এই জন্য আরো একটা বাড়তি ক্লাস নেম নিয়ে নিই। পরবর্তীতে যেন এখানে না আসতে হয়। এতটুকু বিষয় কি বুঝতে পারলেন কিনা, যে 1 নাম্বার যে থাকবে তাকে তো আমরা অ্যাক্টিভ অবস্থায় রাখতে চাই, তাই না? এখানে লক্ষ্য করুন, আবার চলে আসি। এখানে রিফ্রেশ দিন। 1 নাম্বার যে সার্কেলটা সে কি অ্যাক্টিভ অবস্থায় আছে, তাই না? মনে হচ্ছে। তাহলে আলাদা একটা ক্লাস নেম নিয়ে তাকে এই ডিজাইনটা দিব। এই জন্য আমরা এখানে আলাদা একটা কি করলাম, ক্লাস নেম উল্লেখ করলাম। কিন্তু কথা হচ্ছে, যখনই আমরা 2 নাম্বারকে ক্লিক করব, মানে নেক্সট বাটনে ক্লিক করব, তখন এই 2 নাম্বারটা অ্যাক্টিভ ক্লাস ধারণ করবে। তারপরে আবার যদি নেক্সট বাটনে ক্লিক করি, আবার 3 নাম্বারটা অ্যাক্টিভ ক্লাস ধারণ করবে। মানে যে আইটেমটাই, যে সার্কেলটাই অ্যাক্টিভ ক্লাস ধারণ করবে তার ডিজাইনটা সেরকম হয়ে যাবে। এই অ্যাক্টিভ ক্লাসটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা প্রত্যেকের মাঝে কি করব, টগল করাবো। তাহলে চলুন, ব্যাপার তো একদম ইজি, তাই না? এই যে প্রগ্রেস কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা দুইটা বাটন নিব। তাহলে এই হচ্ছে বাটন। বাটনের প্রথম যেই টেক্সটটা থাকবে এটা হবে প্রিভিয়াস, তাই না? এই হচ্ছে প্রিভিয়াসের জন্য প্রিভ। এখন চাইলে এটার যে একটা ক্লাস নেম, আইডি এগুলো নিতে পারি কিনা, অবশ্যই এই হচ্ছে ক্লাস নেম। এটা হয়নি, এভাবে নিলে তো হবে না। এই হচ্ছে ক্লাস নেম, নিতে পারি যে বিটিয়ান। দুইটারই সেম থাকবে। জাস্ট আমরা এখানে আইডি পরিবর্তন করতে পারি। এই হচ্ছে আইডি, প্রথম আইডিটা নিতে পারি যে প্রিভ, এইভাবে নিলাম। এখন পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করুন। তাহলে যদি উপরেরটা প্রিভিয়াস হয় তাহলে এটা হবে নেক্সট। এখানে আমরা আইডিটাও নেক্সট করে দিব, এই হচ্ছে নেক্সট।
আর এখানে যা আছে যেমন আছে তেমন থাকবে। তাহলে আমাদের আইডি রেডি, মানে দুইটা বাটন রেডি, তাই না, প্রিভিয়াস এবং নেক্সট। তাহলে চলুন আমাদের স্ট্রাকচারও কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ট্রাকচার যেহেতু কমপ্লিট, আমরা এখন সিএসএস ফাইলে চলে যাব, সিএসএস দিয়ে আমরা বাদবাকি ডিজাইনটা করব। তাহলে প্রথমে এই যে কন্টেইনারটা নিলাম, তাই না, এই যে প্যারেন্ট কন্টেইনার, এই কন্টেইনারকে একটু কাজবাজ করে যে টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে যাও এই বিষয়টা বলে দেব। তাহলে কন্টেইনার তোমার টেক্সট অ্যালাইন যেটা দেখতে পাচ্ছি সেন্টারে নেই, তুমি সেন্টারে চলে আসো। এই তো সেন্টারে আসলো কিনা, অবশ্যই আসলো। এখন এই যে প্রগ্রেস কন্টেইনারটা আমরা মানে বাটন ছাড়া প্রগ্রেস কন্টেইনারকে এর মধ্যে 1 2 মানে সার্কেল দেখতে পাচ্ছি, তাই না, এগুলোকে এক সারিতে যদি আনতে চাই তাহলে এই হচ্ছে প্রগ্রেস কন্টেইনার। তাকে ধরে জাস্ট বলে দিব কি যে এক সারিতে আনার জন্য ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, তারপর জাস্টিফাই কন্টেইন, আমরা এখানে স্পেস বিটুইন বলবো, হ্যাঁ স্পেস বিটুইন। তারপর এখানে পজিশনটা বলে দেই যে রিলেটিভ পজিশন থাকবে, তাহলে পজিশন রিলেটিভ। আর কি কি প্রপার্টি উল্লেখ করা যায়, মার্জিন, বটম থেকে একটু মার্জিন বলে দিন যে মার্জিন বটম 30 পিক্সেল, হ্যাঁ যেন একটু স্পেস থাকে, এই যে স্পেস রাখার জন্য। আচ্ছা এখন এখানে ম্যাক্স উইথ বলে দেই যে 100%, কিন্তু কথা হচ্ছে এটার তো সর্বোচ্চ উইথ হচ্ছে হ্যাঁ 100%, কিন্তু তাকে আমরা উইথ বলে দিব যে 350 দিয়ে রাখি, যে 350, এর বেশি তুমি হবে না। আচ্ছা এখন ডিজাইনটা এইরকম এইভাবে আছে, তাই না। আচ্ছা এক এক করে আসে। এখন চলুন আমরা যে সার্কেলগুলো নিয়েছি সার্কেলকে ধরে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা সার্কেল, একটাকে কাজ করলে প্রত্যেকটার জন্যই অ্যাপ্লাই হয়ে যাবে। প্রথমেই ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা আমি হার্ডকোড দিয়ে রাখি যে F1 এই কালারটা দিয়ে রাখছি। আচ্ছা থাকবে, দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ এটার যে টেক্সট কালার সেটাও আমরা তাই চাই, তাহলে টেক্সট কালারটাও এই কালারটা ধারণ করো। এখন দেখা যাবে না, টেক্সট কিন্তু দেখা যাবে না, হ্যাঁ যখনই আমরা কি করব, আমরা যখন এই অ্যাক্টিভ ক্লাসকে যখন শো করাবো তখন সেই টেক্সটটা দেখা যাবে, এটা চাচ্ছি। এই জন্য দুইটা কালার কি করলাম, সেম দিলাম। এখন কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে না, মানে নাম্বার 1 2 3 4 এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তাই না, এই বিষয়টাই চাচ্ছিলাম। এখন এই বিষয়টাকে বর্ডার রেডিয়াস বলে দিন, যে আমরা চাই যে বৃত্তের শেপ থাকবে, তাহলে 50%। হাইট উইথ বলা হয়নি, তাই না, তাহলে আমরা এখন হাইট উইথ বলে দেই যে 30 পিক্সেল বলবো, 30 পিক্সেল। হাইট উইথ তাই বলবো, তাহলে 30 পিক্সেল, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এই তো আসছে কিনা, অবশ্যই। এখন আমরা এখানে ডিসপ্লেটা ফ্লিক্স বক্স রাখবো, কেননা 1 2 3 4 যে টেক্সটটা থাকবে সে যেন সেন্টারে থাকে। এমনিতেও সেন্টারে মনে হয়, তারপরে যদি না থাকে এই জন্য লিখছি যে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হ্যাঁ সবকিছু সেন্টারে চলে আসবে। আর বর্ডার দিয়ে রাখি যে বর্ডার ব্যাকগ্রাউন্ড নয়, এখানে আমি বর্ডার দিব 3 পিক্সেল, সলিড কালার সলিড, হ্যাঁ ভেরিয়েবল কালার অনুযায়ী যেই লাইন বর্ডার এমটি কালার সেটা চাচ্ছি, এই হচ্ছে লাইন বর্ডার এমটি কালার। ওকে এখন এখানে ট্রানজিশন চাচ্ছি, কেন ট্রানজিশন চাচ্ছি, যে যখনই আমরা নেক্সট অথবা প্রিভিয়াস বাটনে ক্লিক করব তখন তো এইভাবে একটা ইফেক্ট দিবে, তাই না, সেই ইফেক্টটা যেন হুটহাট না আসে, এই জন্য তাকে আমরা এখানে জাস্ট বলে দিব যে ট্রানজিশন হাউ স্মুথ ভাবে যেন আসে, 0.4 সেকেন্ড কিভাবে চলবে এইভাবে দিয়ে রাখছি। এখন আমরা এই যে প্রগ্রেস বারকে ধরেছিলাম না, এই যে প্রগ্রেস কন্টেইনার, তো এই যে প্রগ্রেস বার নয়, এটা হচ্ছে প্রগ্রেস কন্টেইনার। এই প্রগ্রেস কন্টেইনারকে হ্যাঁ মূল যে কন্টেইনার 1 2 3 4 এগুলোর জন্য, তো এই প্রগ্রেস কন্টেইনারকে আমরা বিফোর দিয়ে ধরবো। আচ্ছা তাহলে চলুন আমরা এখানে বিফোর দিয়ে তাকে ধরলাম। এখন কন্টেন্ট বলতে পারি, প্রথমে কন্টেন্ট থাকবে এমটি, আমরা এখানে কন্টেন্টটা এমটি রাখতে চাচ্ছি। এখানে যদি আমরা কন্টেন্ট যা দিব, এখানে এ দিচ্ছি, আসছে কিনা কন্টেন্ট আসছে কিনা, মানে বিফোর দিয়ে এই প্রগ্রেস কন্টেইনারকে ধরে আমরা এখানে একটা লাইনের মতো একটা বিষয় দিতে চাচ্ছি, এটা হচ্ছে এখানে মূল কথা। তাহলে আচ্ছা এখন যদি বলি যে এখানে একটা লাইন দিন, হ্যাঁ বিভিন্নভাবে কিন্তু লাইনটা দেওয়া যাবে, তাই না, লাইনটা বিভিন্নভাবে দেওয়া যাবে। এখন এই প্রগ্রেস কন্টেইনারকে ধরেই যদি লাইনটা দেওয়া যায় তাহলে আর ঝামেলা করার কি দরকার, এই জন্য বিফোর দিয়ে তাকে ধরে আমরা এখানে এই বিষয়টা কমপ্লিট করব। তাহলে এই বিষয়টাকে এখান থেকে আনি। এখন যেহেতু এটা আমরা এখানে যে টেক্সটটা উল্লেখ করলাম এটা তো দিতে চাচ্ছি না, তাই না, তাহলে এটা কেটে দিন। আচ্ছা এখন তার পজিশন কি বলবো, অবশ্যই অ্যাবসলিউট বলতে হবে, তাহলে পজিশন থাকবে অ্যাবসলিউট। আমরা টপ থেকে চাচ্ছি যে 50%, তাহলে এই 50% লেফট থেকে চাচ্ছি যে 0, তাহলে 0। এখন আমরা তার হাইটটা চাচ্ছি 4 পিক্সেল, লাইন দিতে চাচ্ছি, তাহলে 4 পিক্সেল হাইট। উইথ কত, 100%, তাহলে উইথ 100% জুড়ে হয়ে যাও। এখন বোঝা যাচ্ছে না, এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার অনুযায়ী আমরা এখানে বর্ডার এমটি কালার যেটা এটাই চাচ্ছি, আসছে কিনা, অবশ্যই আসে, কিন্তু সেন্টারে নেই, মানে বৃত্তের মানে সার্কেলের সেন্টারে কিন্তু সে নেই। এই জন্য কি বলতে পারি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর
জাস্ট এখানে বলে দিন যে মাইনাস হয়ে যাও 50%, তাহলেই কিন্তু সেন্টারে চলে গেল। একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সেন্টারে কিন্তু চলে গেল। এখন কথা হচ্ছে এই যে লাইনটা বিফোর দিয়ে যে লাইনটা আমরা দিলাম, এই লাইনটাকে আমরা কি করতে চাই, বৃত্তের নিচে, মানে বৃত্তটা উপরে থাকবে। এখন কি বৃত্তটা কোথায়, এখন বৃত্তটা কিন্তু আচ্ছা কালার পরিবর্তন করে দিলেই বিষয়টা বুঝতে পারবেন। আমরা যদি এখন এটার যে বর্ডার কালার, না এখানে বর্ডার কালারটা যদি চেঞ্জ করে দিতাম, হ্যাঁ যদি আচ্ছা এই কোডটাই আমি এখানে দুইবার লিখছি যে বর্ডার হয়ে যাও 1 পিক্সেল সলিড, যেমন ধরুন এখানে আমরা এখানে রেড কালারটা রাখছি, এই হচ্ছে রেড কালার। লক্ষ্য করুন তো 1 পিক্সেল দিলে হচ্ছে না, আমরা এখানে 4 পিক্সেল দিচ্ছি। আচ্ছা লক্ষ্য করুন তো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু থ্রো হয়ে যাচ্ছে, মানে বৃত্তের উপর দিয়ে চলে আসে, এটা আসে কিনা। এখন এটাকে বন্ধ করবেন কিভাবে, এটা আমরা চাই বৃত্তটা যেন উপরে আসে। জাস্ট এখানে বলে দিন যে তোমার জেড ইন্ডেক্স -1 হয়ে যাও। এখন কি হলো, এখন লাইনগুলো কোথায়, পেছনের দিকে, ব্যাকগ্রাউন্ডে চলে গেল, তাই না? এই বিষয়টাই তো চাচ্ছিলাম। আচ্ছা খুব ভালো। এখন আমরা একটা আইডি নিয়েছিলাম প্রগ্রেস, তাই না? সে কিন্তু এইভাবে যাবে। এখন প্রগ্রেসকে ধরে আমরা এখন কাজ করব। তাহলে চলুন আমরা আইডি অথবা ক্লাস নেমকে এখান থেকে কপি করি। এই হচ্ছে ক্লাস নেম কপি। আমরা কি চাচ্ছি এখানে বলছি, কোনো সমস্যা নেই, এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই, কোডটা দেখতে থাকুন। আমরা প্রথমেই তার পজিশনটা বলে দিই যে তোমার পজিশন থাকবে অ্যাবসোলুট বলার সাথে সাথে আমরা যা চাচ্ছিলাম সেই বিষয়টাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা তো এটাই চাচ্ছিলাম যে অ্যাবসোলুট পজিশন দেওয়ার মাধ্যমে এই যে প্রগ্রেস কন্টেইনার, প্রগ্রেস কন্টেইনারের সাথে তার যেই ওভারল্যাপ সে যেন মিলিত হয়ে যায়, এই বিফোরের সাথে আর কি। তো এই যখনই মিলিত হয়ে গেল তখন কি হলো, ডিজাইনটা আমরা বাদ বাকি এক্সট্রা করে আমাদের এখানে ঝামেলা পোহাতে হলো না, একদম এক লাইনের মাধ্যমে কোডটা আমরা কমপ্লিট করলাম। কিন্তু এই যে লাইনটা, এই লাইনটা যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব তখন প্রগ্রেসের লাইনটাও যেন এইভাবে আসে। এটার জন্য আমরা এই বিফোরের উপর দিয়ে এই প্রগ্রেসকে ডিজাইন করতে চাচ্ছি। এই জন্য আমরা এখানে সেম বিষয়টা, এখানে যে বিষয়গুলো একটু আগে করলাম এই বিষয়গুলো এখানে উল্লেখ করব। হাইট উইথ সেম দিব। প্রথমে হাইটটা বলে দিই যে 4 পিক্সেল হাইট থাকবে উইথ 100%। অবশ্যই বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার জন্য আগে বলে দিন যে টপ থেকে আগের যেই বিষয়গুলো ছিল আর কি, বিফোরকে যেভাবে কাজ করলাম সেম ভাবে এখানে বলে দিব। টপ থেকে 50%, লেফট থেকে 0, সেই সাথে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার অনুযায়ী লাইন বর্ডার কালার যেটা, সেটা লাইন বর্ডার ফিল, এই কালারটাই চাচ্ছি। লাইন কালারটা চলে আসে কিনা এটাই কিন্তু কি হবে, এই যেই কালারটা দেখতে পাচ্ছেন ব্লুইশ টাইপের, না আমরা ভেরিয়েবলের যে কালারটা নিয়েছি, এই বিষয়টাই কিন্তু যখনই আমরা নেক্সট বাটনে ক্লিক করব তখনই কিন্তু প্রগ্রেস কি হবে, এক ধাপ করে যাবে। এখানে যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কপি করতে পারি। এখান থেকে কপি, আমরা ওয়াই অক্ষ বরাবর কি করব, মাইনাস করে দেব 50%। কি হয়ে গেল, এখন এখানেও জেড ইন্ডেক্সটা কি করতে হবে, জেড ইন্ডেক্সটা কমিয়ে রাখতে হবে, কেননা আমরা নিচে দিয়ে চাই। আসছে কিনা, অবশ্যই আসছে। এখন আর কি করা যায়, এটার যে ট্রানজিশন এটাও আমরা এখান থেকে বলবো। তাহলে সে তো যাবে, তাই না? এই বিফোর কিন্তু যাবে না, বিফোর তো যেমন আছে তেমনই থাকবে। তার যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার মানে ডার্ক কালার, সে যেমন আছে তেমনই থাকবে। কিন্তু এই প্রগ্রেস কি হবে, প্রগ্রেসটা কিন্তু যাবে, তাই না? এই প্রগ্রেসকে যেতে হবে। তাহলে প্রগ্রেসকে যদি যাওয়ার জন্য বলি তাহলে ট্রানজিশন বলতে পারি, ট্রানজিশন হও 0.4 সেকেন্ড। কিভাবে চলবে, এইভাবে তাকে আমরা নিয়ে যাব, এই জন্য ট্রানজিশনটা বলে দিলাম। আচ্ছা এবার চলুন আমরা একটু আগে এই যে সার্কেল, প্রথম সার্কেলকে আলাদা আরো একটা ক্লাস নেম নিয়েছিলাম, তাই না, অ্যাক্টিভ নামে। তো যে ক্লাসটাই মানে যে আইটেমটাই, এখানে সার্কেল 1 2 3 4 যে কোনো একটা সার্কেল যেটাই অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তারই ডিজাইনটা কেমন থাকবে সেটার ডিজাইনটা আগে থেকে করে নিব। তাহলে চলুন আমরা এখানে বলি যে সার্কেল ডট অ্যাক্টিভ, তাই না? তো এটা অ্যাক্টিভ হবে। এখানে অ্যাক্টিভ যে বিষয়টা আমার কপি করার দরকার ছিল, এখন যে অ্যাক্টিভ থাকবে, এটা 1 2 3 4 যেটাই হবে তার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন ধরুন ভেরিয়েবল কালার অনুযায়ী ফিল কালারটাই চাচ্ছি 1, আর এখানে তার যে বর্ডার কালার সেটাও চেঞ্জ চাচ্ছি। তাহলে এই হচ্ছে বর্ডার কালার, আমরা এখানে ভেরিয়েবল কালার অনুযায়ী ফিল কালারটাই চাচ্ছি। তাহলে এই ডিজাইনটা এখানে কি আসলো কিনা, অবশ্যই আসলো। এই ক্লাস নেমটা অ্যাক্টিভ, মানে এই ক্লাস নেম অ্যাক্টিভ যখনই 2 এর মধ্যে 3 এর মধ্যে যেখানেই টগল করবে সেখানেই কি হবে, সেখানেই এই যেই অ্যাক্টিভ ক্লাসটা যখনই পাবে তখনই এই ডিজাইনটা কমপ্লিট হয়ে থাকবে। বুঝলেন কিনা? আচ্ছা তাহলে চলুন আমরা এখন বাটনকে কাজ করে ফেলবো। দুইটা বাটনকে আমরা সেম ভাবেই ধরেছিলাম, ক্লাস নেম এই হচ্ছে বাটন। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমত চেঞ্জ করি, তাহলে ভেরিয়েবল কালার অনুযায়ী
বর্ডার লাইন ফিল কালার, এই কালারটাই চাচ্ছি। তারপর এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করে দিই, যে সরাসরি হোয়াইট কালারটা থাকবে, তাহলে এখানে হার্ড কোড লিখতে হবে মনে হয় FFF। আচ্ছা, এখন বর্ডার যেটা দেখতে পাচ্ছি সেটা চাই না, তাহলে বর্ডার নান। তারপরে এখানে আমরা কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন কি থাকে, পয়েন্টার থাকে। আর সেখানে আমরা প্যাডিং চাইলে দিতে পারি, মার্জিন চাইলে দিতে পারি, তাই না? আগে প্যাডিংটা বলে দিই, প্যাডিং টপ বটম 8 পিক্সেল বলি, আর লেফট রাইট একটু বাড়িয়ে দিব, তাহলে 30 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, এখন বর্ডার রেডিয়াসটা চাইলে বলতে পারি বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিয়ে দেখি, 6 পিক্সেল দিয়ে দেখবেন, এইভাবে একটু কম বেশ করে দিয়ে দেখবেন। আচ্ছা, ফন্ট ফ্যামিলি চাইলে উল্লেখ করতে পারেন, আমি এখানে মার্জিন বলে দিচ্ছি যে সব দিক থেকেই 5 পিক্সেল মার্জিন হও। তারপর এখানে ফন্ট সাইজটা চাইলে কন্ট্রোল করতে পারি যে 14 পিক্সেল ফন্ট সাইজ। ওকে, এখন তো ডিজাইনটা ভালো মতো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাই না? আমরা কি করতে চাচ্ছি এক এক করে আসে। এখন লক্ষ্য করুন যে বাটন যদি অ্যাক্টিভ করা হয়, যখনই আমরা ক্লিক করব, অ্যাক্টিভ মানে কি, ক্লিক যখন করব, এটার মানে হচ্ছে এটা। ওকে, মানে শুরু দিয়ে ধরবো যেহেতু, সুতরাং BTN আমরা এখানে কোলন দিয়ে বলতে পারি যখনই তুমি অ্যাক্টিভ হবে, যখনই আমরা ক্লিক করব তখন তোমার, আমরা চাই এটার যে স্কেলটা একটু কমে যাবে, তাহলে ট্রান্সফর্ম স্কেল বলতে পারি 0.98 বলে, একটু ছোট করতে চাই তাহলে 0.98 এটাই রাখছি। যখনই ক্লিক করব, বোঝা যাচ্ছে কিনা, যখনই ক্লিক করব একটু ছোট হয়ে আসে, একটা ইফেক্ট দিচ্ছে কিনা। আচ্ছা, এখন ফোকাস যদি করা হয় তাহলে যেন আউটলাইন নাম থাকে, এটা চাইলে উল্লেখ করতে পারেন যে BTN যখনই তুমি ফোকাস হবে তাহলে তোমার যে আউটলাইন সেটা যেন আমরা না পাই, তাহলে এটাও আমরা নাম করে রাখলাম। এখন কথা হচ্ছে যে প্রথম যে বাটন, প্রিভিয়াস যে বাটনটা, তাকে আমরা ডিসেবল রাখবো। কেন রাখছি? আচ্ছা, এখানে তাকে ডিসেবল রাখি, এ হচ্ছে ডিসেবল। এখন এটাকে আমরা চাইলে একটু ডিজাইন করব। কি ডিজাইন করব? মানে এই বাটনটা একরকম থাকবে আর এই বাটনটা একরকম থাকবে, এই জন্য। তাহলে চলুন আমরা এখানে বলি যে BTN, এটা শুরু এলিমেন্ট দিয়ে ধরতে হবে, তাহলে কোলন আমরা এখানে বলতে পারি যে বাটনটাই ডিসেবল থাকবে তাহলে তার কি চাই। এখন বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই, তাহলে ভেরিয়েবল কালার অনুযায়ী এই বর্ডার এমটি কালার এটাই চাচ্ছি, চলে আসে। আর কার্সর যেটা, এটা নট অ্যালাউড থাকবে, তাহলে কার্সর আমরা বলতে পারি যে নট অ্যালাউড। ওকে, যখনই আমরা কার্সর নিয়ে আসবো, এই যে বিষয়টা, আমি কার্সরের যে ডিজাইনটা যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে আশা করি যে বুঝতে পারবেন, ওইখানে রেড সিগন্যালের মতো এইভাবে বৃত্তের সার্কেল দিয়ে এইভাবে কিন্তু ডিজাইনটা দেওয়া, তাই না? এটা হচ্ছে নট অ্যালাউড। ওকে, তাহলে চলুন, আমাদের কিন্তু CSS এর কাজবাজ শেষ, আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি, স্ট্রাকচার কমপ্লিট করতে পেরেছি, এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই লজিকটা দেখব। তাহলে চলুন আমরা কয়েকটা বিষয়কে এখানে সিলেক্ট করে ফেলবো। প্রথমত আমরা প্রগ্রেস বারকে যেটা আইডি নিয়েছিলাম, তাহলে এক এক করে ধরি আগে। লেট এখানে বলতে পারি যে প্রগ্রেস ইকুয়াল ডকুমেন্ট ডট, আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আইডিটা উল্লেখ করব, তাহলে এই হচ্ছে আইডিটা আমরা এখানে বলে দিব, একটা বিষয়, তাই না? আচ্ছা, তারপরে আমরা প্রিভিয়াস সেম ভাবে 2 3 4, আমরা এখানে প্রিভিয়াস, নেক্সট এবং সার্কেল এখানে ধরে ফেলবো। সার্কেলের বেলায় কিন্তু এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিলে হবে না, কেননা সার্কেল কয়টা, 4টা, তাই না? তাহলে কোয়ারি সিলেক্টর অল আমরা এখানে সার্কেলকে উল্লেখ করে দিব। আচ্ছা, চলুন এক এক করে এখন আমরা এখান থেকে নিয়ে আসি। এ হচ্ছে আইডি প্রিভিয়াস, তাহলে কপি, এখানে আমরা প্রিভিয়াসকে এখানে উল্লেখ করি, এটার যে মানে ভেরিয়েবলের নামটা সেটাও চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমরা এখানে নেক্সট যে আইডি তাকে কপি করলাম এখানে, এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি এই যে ভেরিয়েবলের নামটা, তাকেও আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এখানে আমরা সার্কেল, তাই না? এই হচ্ছে সার্কেল, কপি, তারপর এখানে আমরা যেহেতু ক্লাস নেম সুতরাং উল্লেখ করে দিচ্ছি এই হচ্ছে আমাদের সার্কেল। ওকে, তারপর আমরা প্রগ্রেস নামে একটা আইডি নিলাম, তাই না? এই হচ্ছে আইডি প্রগ্রেস, কপি, আমরা এই আইডিকে জাস্ট এখানে উল্লেখ করে দিলাম। এবার আমাদের চাওয়া হচ্ছে যে নেক্সট বাটনে ক্লিক করলে এটা ভ্যালুটা এক এক করে বাড়বে, আর প্রিভিয়াস বাটনে ক্লিক করলে এক এক করে কমবে। যেহেতু আমরা কোনো কিছু জানি না, যদি এরকম কন্ডিশন হয় যে আমরা বাড়াতে চাই কমাতে চাই কিন্তু একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে কি করি আমরা, অঙ্কের মতো যখন আমরা অঙ্ক করেছি তখন আমরা উপরেই কিন্তু একটা কন্ডিশন এখানে উল্লেখ করেছি যে ধরি, মনে করি যে এটা সমান এত, তাই না? এখানে সেম বিষয়টাই বলে দিচ্ছি, ধরি কারেন্ট অ্যাক্টিভ যেই এলিমেন্ট থাকবে সেটা ইকুয়াল 1, এটা আমরা ধরে নিলাম, কিন্তু যখনই ক্লিক করব তখন এক এক করে এটা বাড়বে। যদি ক্লিক করলে এক এক করে বাড়ে নেক্সট বাটনকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাড ইভেন্ট লিসেনার। এরকম প্রজেক্ট কিন্তু আমরা এর আগে অনেকবার করেছি। আমরা এখানে কি বলবো, যদি ক্লিক করা হয়
হয়, তাহলে এই হচ্ছে ক্লিক ইভেন্ট। তাহলে কি হবে, আমরা এখন একটা ফাংশন এখানে উল্লেখ করছি, অ্যারো ফাংশন, এখানে অ্যারো ফাংশনের বডিটাকে উল্লেখ করছি, তখন কি হবে, কারেন্ট যে অ্যাক্টিভ সেটা এক এক করে বাড়বে, তাহলে প্লাস প্লাস। বুঝলেন কিনা? এই সেম বিষয়টাকে আমরা কি করব, নিচের দিকে আনি, তাহলে নিচের দিকে আনলাম, যদি আমরা প্রিভিয়াস বাটনকে ক্লিক করি তাহলে এক এক করে কমবে, তাহলে এই হচ্ছে প্রিভিয়াস বাটনকে অ্যাড ইভেন লিসেনার দিয়ে বললাম, এখন কারেন্ট যেই অ্যাক্টিভ বিষয় সেটা এক এক করে এর ভ্যালুটা কমবে, যখনই আমরা এখানে ক্লিক করব এক এক করে বাড়বে, এখানে ক্লিক করলে এক এক করে কমবে। এখন ক্লিক করার কারণে কিন্তু বাড়ছে এবং কমছে, কিন্তু কথা হচ্ছে এখন তো বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাওয়ার জন্য আরো কিছু কন্ডিশন এখানে আমরা উল্লেখ করব যে বাড়বে কিভাবে। আচ্ছা, এখন বাড়বে কিভাবে, একটু কন্ডিশনটা লক্ষ্য করুন, যে ইফ ইলস এর যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করব, এই হচ্ছে কন্ডিশনের বডি। এখন আমরা কন্ডিশনটা লাগাবো যে কারেন্ট যে অ্যাক্টিভ, হ্যাঁ কারেন্ট অ্যাক্টিভ। আচ্ছা, এখানে একটু এক্সপ্লেন করি, তারপরেও যদিও বা এরকম ভিডিও আমরা এ যাবত অনেকগুলো ভিডিওতে এই টাইপের প্রজেক্ট কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, এখন কারেন্ট যেই বিষয়টা, মানে কারেন্ট যে অ্যাক্টিভ সে এখন কত, মনে করুন যে সে এখন 1, তাই না? আচ্ছা, এখন এই যে সার্কেলটা আছে, তাই না, এখানে কয়টা সার্কেল, 1 2 3 4, চারটা সার্কেল, তাই না? কারেন্ট অ্যাক্টিভ আমরা কত মনে মনে ধরলাম, 1। আচ্ছা, তাহলে এখানে কারেন্ট ভ্যালুও 1 মানে অ্যাক্টিভ, আর সেই সাথে সার্কেলের যে লেন্থ সেটাও হচ্ছে, হ্যাঁ বর্তমানে টোটাল কত, 4। তাহলে 1 2 3 4, তার মানে কি ক্লিক করতে করতে একটা সময় 4, কারেন্ট যেই অ্যাক্টিভ সেটা 4 হয়ে যাবে, তাই না? ক্লিক করতে করতে একটা সময় 4 হয়ে যাবে, 5 6 7 8 এইভাবে বেড়েই যাবে বেড়েই যাবে। এটা যদি কন্ট্রোল করতে চাই তাহলে কি বলে দিব, যে কারেন্ট যে অ্যাক্টিভ সে যখন এই সার্কেলের লেন্থের সমান থাকবে, ওকে, যখনই সমান হয়ে যাবে অথবা যখনই এক বেশি হয়ে যাবে, হ্যাঁ এই কন্ডিশনটা কিভাবে লিখছে আগে লক্ষ্য করুন, কথা বলার চাইতে এখন তো বুঝতে পারলেন, যে একটু আইডিয়া নিতে পারলেন যে কি হবে, তাই না? এখন এখানে বলে দিন যে কারেন্ট অ্যাক্টিভ কি হতে হবে, গ্রেটার দেন। এখন আমরা এখানে কেন গ্রেটার দেন বলছি, যে কারেন্ট অ্যাক্টিভ সে যখনই সার্কেলের লেন্থের চাইতে যখনই বড় হয়ে যাবে, তাহলে এখানে বলে দিই যে সার্কেল ডট, হ্যাঁ লেন্থ। তো এই সার্কেলটা আবার কোথা থেকে আসলো, এই হচ্ছে সার্কেল, কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমরা ধরলাম, তাই না? এই সার্কেলের লেন্থের চাইতে যখনই সার্কেলের লেন্থ তো সবসময় 4, তাই না? এটা হচ্ছে সার্কেলের লেন্থ অলওয়েজ, এটা হচ্ছে 4। এখন কথা হচ্ছে কারেন্ট অ্যাক্টিভ কিন্তু এক 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 করে বাড়বে, যখনই 4 হবে এখানে ক্লিক করলে 4 হয়ে যাবে, আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু 5 হয়ে যাবে। যখনই 5 হয়ে যাবে এটার মানে হচ্ছে যে যখনই কারেন্ট অ্যাক্টিভ সার্কেলের যে লেন্থ তার চেয়ে যখনই এক বেশি হয়ে যাবে, তখন আমরা চাই যে কারেন্ট অ্যাক্টিভ, তাহলে এই বিষয়টাকে আমি আবার এখান থেকে কাটি, এ হচ্ছে কারেন্ট অ্যাক্টিভ, তখন ইকুয়াল করে দাও সার্কেলের লেন্থের সাথে, তাহলে সার্কেল ডট লেন্থ, একদম ইজি কোড। আর ইলসের মধ্যে লিখতে পারি কি, ইলসের মধ্যে কোনো কিছু লেখার দরকার নেই, আমাদের একটা কন্ডিশন দিলেই হচ্ছে, তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কেটে দিই। কিন্তু এখানে কথা হচ্ছে একটা ফাংশন এখানে চলবে, হ্যাঁ এখানে আমরা একটা ফাংশন উল্লেখ করতে চাচ্ছি, তাহলে ফাংশনের নামটা দিই যে আপডেট, হ্যাঁ এইভাবে নামটা দিচ্ছি যে আপডেট নামে একটা ফাংশন তখন কল হয়ে যাবে। আচ্ছা, এটা এরকম হয় কেন? আচ্ছা, প্রথম বন্ধনী দিয়ে ফাংশনকে কল করে দিলাম। আচ্ছা, তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কন্ডিশন তো, হ্যাঁ নেক্সট বাটনে ক্লিক করা হলে কি হবে আমরা উল্লেখ করলাম, তাহলে প্রিভিয়াস বাটনে ক্লিক করা হবে কি চাই, লক্ষ্য করুন আমরা এখানে আবার কন্ডিশনটা উল্লেখ করছি, এ হচ্ছে ইফ এর কন্ডিশন। আমরা এখন কন্ডিশনের মধ্যে কি লিখবো, যে কারেন্ট অ্যাক্টিভ যদি, হ্যাঁ যদি এখানে লেস দ্যান বলতে হবে, লেস দ্যান 1 হয়। আচ্ছা, এখন লক্ষ্য করুন, এখন কারেন্ট অ্যাক্টিভ কত, 1। যখনই আমরা প্রিভিয়াস আইকনে বা বাটনে ক্লিক করব তখনই কত হয়ে যাবে, 0। যখনই 0 হয়ে যাবে তার মানে কি 0 হওয়ার সাথে সাথে এখন ক্লিক করলেই কিন্তু 0 হয়ে যাবে, যখনই তাহলে 0 হবে তখনই তুমি 1 করে দাও। একদমই সহজ, একদমই সহজ, একদমই ইজি কোড। এতটুকু বিষয় যদি বুঝেন তাহলে চলুন আমরা উপরের বিষয়টাকে নিচের দিকে আবার আনি আর এই ফাংশনকে কল করে দেই। তাহলে দুইটা বাটনকে আমরা যখনই ক্লিক করব তখনই আমরা তাদেরকে ফাংশন মানে কন্ডিশন বলে দিলাম কি কি হবে, আর ফাংশনটাকে কি করলাম এখান থেকে কল করে দিলাম। এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা? চলুন এখন আমাদের কাজ হচ্ছে ফাংশনটাকে সুন্দর করে বোঝা। ফাংশনের বিষয়টা একটু ক্যালকুলেশনের বিষয় থাকবে। চলুন আমরা এখানে এদিকে আনি, ফাংশনটা বুঝতে হবে। এ হচ্ছে ফাংশন, নাম কি দিয়েছি, আপডেট, তাই না? এ হচ্ছে ফাংশনের নাম, আমরা এখানে উল্লেখ করলাম, বডিকে এখানে উল্লেখ করলাম। এখন আমরা এর মধ্যে কি চাচ্ছি, সার্কেলের, লক্ষ্য করুন কোডটা আগে লিখি, কোড দেখলেই বুঝবেন, একদম ইজি। তো সার্কেল ডট ফর ইচ, কেন আমরা ফর ইচ এখানে উল্লেখ করছি, যে আমরা এখান থেকে ইন্ডেক্সকে পেতে চাই।
এখানে আমাদের এলিমেন্টকেও লাগবে, তাহলে আমরা এলিমেন্টকে এখান থেকে উল্লেখ করে দিচ্ছি। ইন্ডেক্স তো লাগবেই, তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডেক্স। এখন এই পুরো বিষয়টাকে আমরা তো এইভাবে দিলে হবে না, আমরা পুরো বিষয়টাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, যেভাবে সিনট্যাক্স লেখার নিয়ম সেভাবেই লিখতে হবে। এখন আমরা লুপের যে বডি তাকে আমরা এখানে হ্যাঁ কি করলাম, রেডি করলাম। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে এলিমেন্ট নিলাম কেন, ইন্ডেক্স নিলাম কেন, তাই না? কথা, এলিমেন্ট হচ্ছে প্রত্যেকটা সার্কেল। হ্যাঁ, এই ফর ইচ লুপ কি করবে, প্রত্যেকটা সার্কেলের মধ্য দিয়ে একবার করে যাবে, যাওয়ার সাথে সাথে আমাদের কি করবে, একটা করে এলিমেন্ট দিবে, মানে প্রত্যেকটা সার্কেলকে একবার করে রিটার্ন করবে, সেই সাথে ইন্ডেক্সকেও কিন্তু রিটার্ন করবে। এখানে কোডটা কি হবে লক্ষ্য করুন, আমরা ক্লাস লিস্ট যে বিষয়টা দেখেছিলাম অ্যাক্টিভ, সেটাকে আমরা টগল করব। তাহলে কন্ডিশনটা দেখুন, হ্যাঁ একদম ইজি, একটু বুঝতে অসুবিধা হতে পারে বিগিনার থাকলে, কি থেকে কি হচ্ছে। হ্যাঁ, তো লজিকের বিষয়টা চিন্তা ভাবনার বাইরে থাকতে পারে। আচ্ছা, লজিকের বিষয়টা এখানে কিভাবে চিন্তা করতে পারেন? আচ্ছা লক্ষ্য করুন তো, আমরা এখন কি করতে চাচ্ছি। লজিকটা, অনেকেই বলে লজিক তো মাথায় আসে না, প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে লজিক আসবে কিভাবে? প্রশ্ন না করলে কখনোই এই লজিকগুলো আসবে না। প্রশ্ন করতে হবে কি করতে চাচ্ছি। এই নেক্সট বাটনের উপর যখনই ক্লিক করা হবে, হ্যাঁ যখনই আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আরো একটা বিষয়, আমরা সিএসএস ফাইলে চলে যাই। প্রগ্রেস নামে যে বিষয়টা দেখেছিলাম, এটার যে উইথ, হ্যাঁ আমরা এটার উইথটা কি রাখবো, 0। হ্যাঁ, এটার উইথটা কি রাখবো, 0। যখনই ক্লিক করা হবে তখন এটার উইথটা বাড়বে, এটা চাচ্ছে। আচ্ছা, এখন আবার এখানে ফিরে আসুন। হ্যাঁ, এখন আমরা এখানে ফিরে আসি। এখন প্রশ্নটা কি, লজিকটা কিভাবে চিন্তা করবেন, যে আমরা যখনই এখানে কি করব, ক্লিক করব, সাথে সাথে কি হবে, হ্যাঁ এটার যে ক্লাস লিস্ট অ্যাক্টিভ, এই ক্লাস লিস্টটা এখানে চলে আসবে। আমরা যেহেতু ফর ইচ লুপ নিয়েছি, হ্যাঁ আমরা কি করেছি, প্রত্যেকটা সার্কেলের মধ্যে যেহেতু লুপটা চলবে, তাই না? প্রত্যেকটা সার্কেলের মধ্যে যেহেতু লুপটা চলবে, ইন্ডেক্সকে আমরা এখান থেকে গেট করতে পারি। এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে কারেন্ট যে অ্যাক্টিভ সেটা এখানে কত, এখানে হচ্ছে 2। তাহলে ইন্ডেক্স কত, এখানে 1, তাই না? ইন্ডেক্স 1, কিন্তু কারেন্ট ভ্যালু হচ্ছে, কারেন্ট অ্যাক্টিভ হচ্ছে 2। তাহলে কি করলে, কি কন্ডিশন উল্লেখ করলে এই ক্লাস লিস্টটা এখানে টগল করা যাবে? একটু প্রশ্ন করুন, প্রশ্ন না করলে উত্তর বেরোবে কিভাবে, এটা লজিকটা আসলে চিন্তা করবেন কিভাবে, তাই না? আচ্ছা, কন্ডিশনটা এখন আমরা লিখি। আমরা এখন লিখতে পারি যে ইন্ডেক্স যদি, লক্ষ্য করুন, ইন্ডেক্স যদি ছোট হয় কার চেয়ে, কারেন্ট অ্যাক্টিভের চাইতে, তাহলে লেস দ্যান, এখানে বলতে পারি যে কারেন্ট অ্যাক্টিভ, তখনই কি হয়ে যাবে, তখনই আমরা এই যে এলিমেন্টকে নিয়েছিলাম, তাই না, এলিমেন্ট ডট ক্লাস লিস্ট অ্যাড হবে। তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড, একটু আগে আমরা যেই অ্যাক্টিভ নামে ক্লাসটা উল্লেখ করেছি তাকে এখানে অ্যাড করে দিলাম। আর এখন আমরা হ্যাঁ ইলসের বেলায় রিমুভ করে দিব, তাই না? এই হচ্ছে রিমুভ। এতটুকু বিষয়কে বুঝতে পারলেন কিনা? এখন চলুন লক্ষ্য করুন, একদম জাদু। হ্যাঁ, যখনই আমরা নেক্সট বাটনে ক্লিক করছি, এটা কি আগাচ্ছে, জাদু না? এখন আমরা প্রিভিয়াসে ক্লিক করলে আবার কিছু হচ্ছে না। এটার কারণটা হচ্ছে আমরা এইচটিএমএল এ বাটনকে কি বলেছিলাম, যে ডিজেবল। এই যে ডিজেবল, হ্যাঁ বাটনকে আমরা কি বলেছিলাম, ডিজেবল। এই কথাটা কেটে দিন। এখন লক্ষ্য করুন, আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে পাচ্ছি, আবার হ্যাঁ আমরা পেছনেও কিন্তু প্রিভিয়াসে ক্লিক করলে পেছনেও কিন্তু যেতে পাচ্ছি কিনা। তাহলে চলুন এটাকে আপাতত এইভাবেই রাখছি, আমরা এটা ধরে কাজ করব, এই জন্য এটা এইভাবেই রেখেছি। এখন কথা হচ্ছে যে ভাই এই বিষয়টা তো বুঝলাম, এই লজিকটা বুঝলাম। এখন আমাদের লজিকটা হচ্ছে এইভাবে চিন্তা করব, যে আমরা এই যে নেক্সট বাটনে ক্লিক করলে এটা মানে এখানে ক্লাস লিস্ট টগল হচ্ছে, কিন্তু প্রগ্রেসের যে বিষয়টা সে তো যাচ্ছে না, এই বিষয়টাকে আমরা নিতে চাই, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে একটু মেজারমেন্ট করতে হবে, ক্যালকুলেশনের একটা বিষয় রয়েছে। হ্যাঁ, আমরা লক্ষ্য করুন যে আমরা মনে করুন যে আমরা কক্সবাজার রয়েছি, কক্সবাজার স্টেশনে রয়েছি বা বাস স্টপে রয়েছি। এখন সামনে স্টেশনের ক্ষেত্রে এটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে ফেনী, আর এটা হচ্ছে কুমিল্লা অথবা লাকসাম। ওকে, তো এইভাবে চিন্তা করুন যে কক্সবাজার, চট্টগ্রাম, এটা হচ্ছে ফেনী, এটা হচ্ছে লাকসাম, কুমিল্লা। এখন আমরা কিভাবে চিন্তা করি যে সামনে আমাদের কতটুকু পথ, এটা আমরা চিন্তা করি, তাই না? যে কয়টা স্টেশন রয়েছে, কতটুকু পথ, এটা কি কক্সবাজার ধরে তারপর চিন্তা করি না? আমরা কি বলি যে সামনে আমাদের একটা স্টেশন, দুইটা, তিনটা, এইভাবে চিন্তা করি। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রগ্রেস হচ্ছে আপনি বা আমি, হ্যাঁ প্রগ্রেস হচ্ছে কোনো একটা ব্যক্তি, আর এখানে সার্কেল হচ্ছে স্টপেজ। হ্যাঁ, প্রগ্রেস হচ্ছে কোনো একজন ব্যক্তি আর সার্কেল হচ্ছে স্টপেজ। তার মানে সার্কেল কয়টা, হ্যাঁ স্টপেজ কয়টা, 4টা। আর প্রগ্রেস কয়টা, প্রগ্রেস হচ্ছে 3টা। প্রগ্রেস এখানে আছে 1, 2, 3। প্রগ্রেসের জন্য এখানে পথ কয়টা দেখতে পাচ্ছি, হ্যাঁ মধ্যবর্তী যে দূরত্ব, একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে হ্যাঁ প্রগ্রেস। এটা এইভাবে চিন্তা করতে পারেন। তাহলে এই হচ্ছে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন।
বুঝতে পারলেন কিনা? এটার ফর্মুলাটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করলে এত পার্সেন্ট আসো, প্রগ্রেস এত পার্সেন্ট তোমার উইথ হয়ে যাও, আমরা উইথটা কমিয়ে দিলাম তাই না একটু আগে সিএসএস এ। তো এই উইথটা কি করবো আমরা পার্সেন্ট আকারে বাড়াবো। আমরা এখানে ক্লিক করলে এটা 33 33 33 এইভাবে যেন বাড়ে, এটা আমরা চাচ্ছি। এখন এখানে ফর্মুলার একটা বিষয় যেটা একটু আগে বললাম সেটা লক্ষ্য করুন, একদম সহজ, একদমই সহজ। এখানে একটু সুন্দরভাবে অ্যালাইন করে নিচ্ছি। এই হচ্ছে লুপের বিষয়টা যেখানে শেষ। ঠিক তারপরে আমরা এখানে কি করব, অ্যাক্টিভ যে ক্লাসটা আমরা নিয়েছি তাই না, এই ক্লাসটাকে টগল করব। এই ক্লাস ধরে ধরে আমরা কাজ করব। তাহলে চলুন একটা ভেরিয়েবলের মধ্যে এই যে অ্যাক্টিভস, এই অ্যাক্টিভসকে মানে অ্যাক্টিভকে অ্যাক্টিভসের মধ্যে রাখবো। ইকুয়াল দিয়ে বলতে পারি যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল দিয়ে অ্যাক্টিভ যে ক্লাসটা থাকবে সে যেন টগল হয়। এই জন্য আমরা এখানে ক্লাস নেম অ্যাক্টিভ তাকে উল্লেখ করে দিলাম। এই অ্যাক্টিভ ক্লাসকে আমরা কি করলাম, অ্যাক্টিভসের মধ্যে স্টোর করে ফেললাম। কেন স্টোর করলাম এখন বুঝবেন। এই যে ক্যালকুলেশনের বিষয়টা, ক্যালকুলেশনের জন্যই কিন্তু এটা এখানে এইভাবে উল্লেখ করলাম। আচ্ছা, ক্যালকুলেশনটা কি, যে প্রগ্রেসটা কি হবে, প্রগ্রেসের উইথটা কন্ট্রোল হবে। তাহলে প্রগ্রেস ডট আমরা এখানে বলতে পারি যে স্টাইল ডট কি বলবো, উইথ, তাই না? এই হচ্ছে প্রগ্রেসের উইথ। এখন এই ফর্মুলার যে বিষয়টা, ফর্মুলার বিষয়টা হচ্ছে অ্যাক্টিভসের যে লেন্থ, অ্যাক্টিভস এখন কয়টা, মানে অ্যাক্টিভ যেহেতু ক্লাস নেম, এখন অ্যাক্টিভ কয়টা, 1 2 3 4, সে কিন্তু এখন 4 তাই না? এখন আবার এই টোটাল যেই সার্কেল সে আবার কয়টা, 4টা। এইভাবে যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু এটা হবে না। কেন হবে না? এখানে বাস্তব একটা সত্য রয়েছে। গণিতের বাস্তব সত্য হচ্ছে যে -1 রাখতে হবে। এটা আমরা বিভিন্ন প্রজেক্টে কিন্তু -1 রেখেছি তাই না? -1 এর বিষয়টা কিন্তু এটা বাস্তব সত্য। আচ্ছা, এখন আমরা প্রথম বন্ধনীর মধ্যে আগে কোডটা লিখি, কোডটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে যে অ্যাক্টিভসের যে লেন্থ রয়েছে এই লেন্থকে কি করতে হবে, বাস্তব সত্য যেটা -1 দিয়ে আমরা এটাকে মাইনাস করে রাখলাম। আচ্ছা, এই বিষয়টাকে ভাগ করব কাকে দ্বারা, আমরা টোটাল যে লেন্থ, টোটাল যে সার্কেলের যে লেন্থ তাকে দ্বারা তার লেন্থ দ্বারা এখানেও কিন্তু -1 রাখবো। তাকে আমরা যদি পার্সেন্টেন্সে যদি উল্লেখ করতে চাই তাহলে গুণ করে দিতে হবে 100 সাথে। এই হচ্ছে 100 দ্বারা গুণ করে দাও, তারপর এখানে প্লাস চিহ্ন দিয়ে, যেহেতু এটা উইথ হবে তাই না, তাহলে এখন আমরা প্লাস চিহ্ন দিয়ে জাস্ট পার্সেন্ট কথাটা উল্লেখ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে ভাই কোনো কিছুই এখানে বুঝিনি, এখানে এক্সপ্লেন করতে হবে যে এটার যেই অ্যাক্টিভসের যে লেন্থ সেটা হচ্ছে 3 কে আমরা ভাগ করব, 3কে ভাগ করতে পারি 4 দ্বারা তাই না, যেহেতু সার্কেলের লেন্থ হচ্ছে 4। তাহলে এটার যে ভাগফল তাকে আমরা কি করব, গুণ করব 100 দ্বারা, তাহলে পার্সেন্ট আকারে বের হবে। এখন এইভাবে না, আচ্ছা এটা ভুল হলো, আমরা 3কে ভাগ করব 4 দ্বারা, তাহলে 3 ভাগ 4, আমরা এখন কি করব 100 দ্বারা তাকে গুণ করব, তাহলে এই হচ্ছে 100। তাহলে পার্সেন্ট কত, 75%। কোনটার বেলায় এটা তাহলে 75% আসলো, 3 মানে নাম্বার 3 যেটা মানে অ্যাক্টিভের যে লেন্থ যখন সে এখানে থাকবে। আচ্ছা, এখানে যদি থাকে তখন যদি 75% থাকে তখন তো এই যে এইখানে চলে আসবে 75%, তো এখানে একটু বেশি চলে যাবে, এখানে হবে 33, এখানে 33, এখানে 33, এইভাবে 100% মিল করবে। এখন যদি এই 3 নাম্বারের বেলায় সে যদি 75% আসে, এখানে 33 আর 33 মনে হয় 66 তাই না, 66% এখানে আসবে। এখন যদি সে 75% চলে যায় তাহলে কি লেন্থ বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। এখন লক্ষ্য করুন, এখন যদি আমরা -1 করে দিয়ে রাখি তাহলে এখানে ক্যালকুলেশনটা হবে -1 যেহেতু 2কে ভাগ করতে হবে 3 দ্বারা, তাহলে 2 ভাগ এখানে আমরা 3 দ্বারা ভাগ করব। এই হচ্ছে আমাদের ভাগফল, ভাগফলের সাথে আমরা 100কে গুণ করব, তাহলে 100কে গুণ করে দিলাম, এই হচ্ছে 66। তাহলে আসলো কিনা, মানে আমরা তখন এই 66-র যে ভ্যালুটা এটাই যখন আমরা পাবো, এখানে 33, এখানে 66, এখানে 99, এইভাবেই তো পাবো, এটাই তো আমরা চাচ্ছিলাম। তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নেই, একদম ইজি বিষয়। তারপরেও অবশ্যই এই বেসিক বিষয়গুলো, ক্যালকুলেশনের বিষয়গুলো, গণিত যদি ভালো না বুঝেন তাহলে তো হবে না, গণিত ভালো বুঝতে হবে। এখন আমরা এই যে একটু আগে ডিজেবল যে অ্যাট্রিবিউটটা নিয়েছিলাম তাই না, তাকে আমরা কন্ট্রোল করব। তাকে যদি না কন্ট্রোল করি তাহলে তো ব্যাক যাওয়াই যাচ্ছে না তাই না, এই ব্যাক যাওয়ার জন্য হলেও তাকে আমরা কন্ট্রোল করতে চাই। তাহলে এখানে কন্ডিশন লিখুন যে ইফ, আমরা এখানে হার্ডকোড ভাবে কন্ডিশনটা লিখবো। এখন কারেন্ট যে অ্যাক্টিভ সে যখন সরাসরি কি থাকবে, ইকুয়াল যখন 1 হবে, তার মানে কি ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রিভিয়াস যেই আইকন মানে বাটন এর কাজ বাজ তাই না, তাহলে এখানে বলে দিব তখন তুমি কি হও, তখন তুমি প্রিভিয়াস যেই মানে অ্যাট্রিবিউট নিয়েছিলাম তোমাকে ডিজেবল, তখন তুমি ট্রু হয়ে থাকবে। তাহলে এখানে বলি যে প্রিভিয়াস, তখন তুমি কি হও, ডিজেবল যে অ্যাট্রিবিউট তখন সেটা তোমার ট্রু থাকবে। এই হচ্ছে
তার ট্রু। হ্যাঁ, এই কথাটা এখানে বলে দিলাম। এখন তো ট্রু, তাই না? এখন কিন্তু ট্রু। এখন কথা হচ্ছে যে আমরা আরো একটা কন্ডিশন নেই, যে ইলস ইফ। হ্যাঁ, এই কন্ডিশনগুলো দিয়ে রাখছি। হ্যাঁ, কন্ডিশনগুলো দিয়ে রাখছি। এখন এই কন্ডিশনের মধ্যে লিখবো যে কারেন্ট অ্যাক্টিভ। এখন কি হবে? এখন সর্বশেষ যে ল্যান্স, এখন সর্বশেষ কার ল্যান্স? সার্কেলের যে ল্যান্স, তাই না? তাহলে এখানে বলি যে সার্কেলের ল্যান্থের সমান যখনই তুমি হবে, তখনই পুরো বিষয়টাকে কপি নিচের দিকে আনুন। হ্যাঁ, আমরা এই কন্ডিশনের মধ্যে কি লিখবো, যে নেক্সট, তখন কি হয়ে যাবে? ডিজেবল, তখন তার ট্রু থাকবে। এখন ইলসের বেলায় আমরা আবার কোড লিখবো, একদম ইজি, এই কোডগুলো একদম ইজি। ইলসের বেলায় কি লিখবো? নচেত, নচেত প্রিভিয়াস এবং যে নেক্সট, তাহলে তোমরা ফলস থাকবে। তাহলে এ হচ্ছে প্রিভিয়াস, এখানে নিচের দিকে আনুন, এই কোডটাকে আবার নিচের দিকে আনুন। তাহলে এ হচ্ছে প্রিভিয়াস আর এ হচ্ছে নেক্সট, তাই না? তাহলে এই নেক্সট আমরা এখানে কি লিখবো, যে ফলস। এ হচ্ছে ফলস, আর এখানেও কি বলবো, তুমি হয়ে যাও ফলস। তার মানে এই অ্যাট্রিবিউটটা, হ্যাঁ, সবসময় ফলস থাকবে। কখন সত্য হবে, কখন সত্য হবে সেই বিষয়টা আমরা উপরের দুইটা কন্ডিশনে কিন্তু বলে দিয়েছি। উপরের দুইটা কন্ডিশন আমরা কি বলে দিয়েছি? কারেন্ট অ্যাক্টিভ ইকুয়াল যদি 1 হয়, তাহলে কারেন্ট অ্যাক্টিভ যদি 1 হয়, এখন কত? 1, তাই না? 1 হলে এই প্রিভিয়াস বাটনের কাজ বাস। আর যখন সার্কেলের যে সর্বশেষ লেন্থের সমান যদি হয়, তাহলে নেক্সট বাটনের যে বিষয়টা সেটা ট্রু থাকবে, তাই না? এটা ট্রু থাকবে। কিন্তু সবসময় যখন এই মাঝখানে চলবে, তখন কি তার এই যে ডিজেবল অ্যাট্রিবিউট সে ফলস থাকবে। এখন লক্ষ্য করুন, ক্লিক করুন, এখানে ক্লিক করুন, আবার ক্লিক করুন, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আবার এখানে ক্লিক করুন, আমরা কিন্তু ব্যাক যেতে পাচ্ছি। তো এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ক্লাসগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।